Hello, my dear students. This is Subhashis Bhattacharya, Calcutta University BCom Semester 3 students, CCM system. তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট করাচ্ছি আর চ্যাপ্টার যেটা করাচ্ছি সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি। দেখো তোমাদের আমি মানে হাউ টু কম্পিউট ইনকাম ফ্রম স্যালারি আমি ভিডিও করিয়েছিলাম, একটা অঙ্ক করিয়েছিলাম। তারপরে ছোট ছোট যে অঙ্কগুলো স্যালারি থেকে আসে আমি বলেছিলাম যে লিভ স্যালারি, পেনশন এবং গ্র্যাচুইটি, ঠিক আছে? তো গ্র্যাচুইটি এবং পেনশন এদের যে ছোট সামগুলো সেগুলোকে আমি ভিডিও করে দিয়েছিলাম, তোমরা মানে ভিডিওগুলো আমার তোমরা ফলো করো। আজকের আমি তোমাদের করাবো কিন্তু লিভ স্যালারি। তার মানে বলবো যে লিভ স্যালারি কাকে বলে আর লিভ স্যালারির কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে বা হাউ টু কম্পিউট ট্যাক্সেবল লিভ স্যালারি, সেটা কিভাবে আমরা বার করবো সেটা আজকের আমি ক্লাসে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? এই তিনটের মধ্যে থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা একদম কিন্তু আসবে। ট্যাক্স ভীষণ স্কোরিং সাবজেক্ট, ভালো করে কিন্তু করে যাও। ট্যাক্সে কিন্তু 85-90 কিন্তু ট্যাক্সে আসবে। তার আগে যেটা বলার, আমার চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও করে দেবো, সেই নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। তাতে কিন্তু তোমাদেরই কিন্তু উপকার হবে পরীক্ষার টাইমে, ঠিক আছে? আর তোমাদের যেটা কনজিউমার বিহেভিয়ার এর মানে টোটাল পিডিএফ মানে সাজেশন কোয়েশ্চেন তো থাকবে, তার সঙ্গে আনসার সমেত তোমাদের বইও করতে লাগবে না। 5 থেকে 6 দিন কি 7 দিনের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো, 7-8 দিনের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেল কিন্তু ইমিডিয়েট তোমরা মানে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। আর যে কোনো প্রকার কমেন্ট তোমরা কিন্তু তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে কোনো জায়গাতে তোমরা কিন্তু ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। তো ঠিক আছে, আর বাকি কথা না বলে আমি ক্লাস শুরু করাই। আগে বলবো মানে আমরা এখন কি করাচ্ছি যে লিভ স্যালারি। লিভ স্যালারির কতখানি পোর্শন ট্যাক্সেবল হবে, তো আমি এখানে আগে লিখি যে লিভ স্যালারি, LEAVE, লিভ স্যালারি, লিভ স্যালারি। ভালো করে শুনবে। আগে বলবো যে লিভ স্যালারি কাকে বলে। শোনো, লিভ স্যালারি হলো যে পেমেন্ট মেড বাই অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি টুয়ার্ডস লিভ অ্যাভেলেবল টু অ্যান এমপ্লয়ি বাট নট অ্যাভেলড বাই হিম। সোজা কথা বাংলায় বলে দিই, ইংরেজিতে বললাম বাংলায় বলে দিই। মানে এমপ্লয়িকে যে ছুটিটা অ্যালট করা হয়, সেই ছুটিটাকে সে যদি না নেয়, ঠিক আছে, সেই সময়তে সে কাজ করেছে, তো তার জন্যে এমপ্লয়ার তার এমপ্লয়িকে কিন্তু ওই ছুটি যেগুলোকে নেয়নি তার জন্য কিন্তু পেমেন্ট এমপ্লয়ার তার এমপ্লয়িকে দেয়। এইটাকে বলা হয় যে এনক্যাশমেন্ট অফ লিভ স্যালারি, ঠিক আছে? ভালো করে শুনবে, ক্লিয়ার করে করিয়ে দেবো। এবার বলবো যে লিভ স্যালারি কোন কোন স্টেজে গিয়ে মানে এমপ্লয়ি পেতে পারে। 3টে জায়গায় লিভ স্যালারি এমপ্লয়ি কিন্তু আর্ন করতে পারে। একটা হলো ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, মানে চাকরি চলাকালীন লিভ স্যালারি পেতে পারে। নাম্বার 2, লিভ স্যালারি রিসিভড বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি, তার মানে যে মারা যাচ্ছে তার লিগাল হিয়াররা, হ্যাঁ, তোমার হচ্ছে কি লিভ স্যালারিটা পেতে পারে, লিভ স্যালারি টাকা পেতে পারে। আর থার্ডটা হলো লিভ স্যালারি রিসিভড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ঠিক আছে? এইবার আমি এক এক করে রুলগুলো বলবো যে 3টে মানে ট্যাক্সেবল অ্যামাউন্টের রুল কি কি আছে। তো লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য টেনিওর অফ সার্ভিস, মানে চাকরি চলাকালীন বা ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, দুজনকার হাতেই কিন্তু পুরোপুরি কিন্তু ট্যাক্সেবল হবে। তার মানে রুল কি বলে দিচ্ছি আমি যে লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য টেনিওর অফ সার্ভিস will be fully taxable in the hands of both government employee and non-government employee. নিশ্চয়ই কোনো অসুবিধা নেই বুঝতে। নাম্বার 2, লিভ স্যালারি রিসিভ বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি, সব সময়ের জন্য কিন্তু মানে এক্সেম্পটেড, ঠিক আছে? কমপ্লিটলি কিন্তু এক্সেম্পটেড, মানে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। যে মরে যাচ্ছে, যে মারা যাচ্ছে, তার লিগাল হিয়ারটা যদি ছুটির পয়সাটা পায়, সেটা কিন্তু তাদের হাতে কিন্তু পুরোপুরি কিন্তু মানে ট্যাক্স ফ্রি, মানে কোনো পুরোটাই এক্সেম্পট হয়ে যাবে। এবার বলবো লিভ স্যালারি রিসিভড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ঠিক আছে? এই তোমাদের যখন আলাদা করে যখন লিভ স্যালারির অঙ্ক দেবে, তোমাকে আমি বলে দিই শোনো, তখন কিন্তু এই রিটায়ারমেন্টের সময় লিভ স্যালারি টাকাটা পাচ্ছে এরকম অঙ্কই দেবে। আর বড় অঙ্কগুলো স্যালারি যখন দেয় সেখানে কিন্তু লিভ স্যালারি ঢুকিয়ে দেয়, সেটা কিন্তু জেনারেলি, আমি এটা কিন্তু বলছি জেনারেলি, সেখানে কিন্তু যেটা লিভ স্যালারি দেয় বলবে যে ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, মানে এনক্যাশমেন্ট অফ লিভ স্যালারি ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, বড় অঙ্কের মধ্যে এটা দেবে, ঠিক আছে? আর ছোট অঙ্কে যেটা দেবে সেটা কিন্তু মাস্ট তোমার হচ্ছে কি এই রিটায়ারমেন্টের সময় লিভ স্যালারি পাচ্ছে। তো লিভ স্যালারি রিসিভড বাই অ্যান এমপ্লয়ি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, রুল কি আছে শোনো, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায়, ঠিক আছে, পুরোটা হচ্ছে কি এক্সেপ্ট হয়ে যাবে। তার মানে লিভ স্যালারি রিসিভড বাই অ্যান গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট
ফুললি এক্সেম্পটেড সেকশনটা হলো 10-10-1 10-10-1, ঠিক আছে। গ্র্যাচুইটি সেকশন ছিল 10-10, পেনশনের সেকশন ছিল 10-10A, আর লিভ স্যালারি সেকশনটা হলো 10-10AA, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে পুরোটা এক্সেম্পট হয়ে যাবে, সেকশন হবে 10-10-1। এবার বলবো আমি যে নন গভর্নমেন্ট, এটাও তোমাকে বলে দিই, পরীক্ষা তোমাকে কিন্তু ওই নন গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে কিন্তু অঙ্ক দেবে, যেগুলো ছোট অঙ্কের মধ্যে দেয়, ঠিক আছে। কোনোদিনও গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে তোমাকে দেবে না পরীক্ষায়। নন গভর্নমেন্ট এমপ্লয়ি মানে রিটায়ারমেন্টের সময় ছুটির টাকা পাচ্ছে, এটাই তোমাকে কিন্তু দেবে পরীক্ষায়। তো ভালো করে মন দিয়ে শোনো, যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ারমেন্টের সময় যদি মানে লিভ এনক্যাশমেন্ট পায়, ছুটির পয়সা পায়, তাহলে কতখানি পোর্শন তোমার ট্যাক্সেবল হবে। 4টে আমাদের অল্টারনেটিভ আছে, ঠিক আছে। যেরকম গ্র্যাচুইটিতে 3টে অল্টারনেটিভ ছিল, এখানে কিন্তু আমাদের 4টে অল্টারনেটিভ আছে, তার মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে। নাম্বার 1 অল্টারনেটিভ অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিপ্ট। নাম্বার 2 হলো যে ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি ফর দ্য পিরিয়ড অফ earned leave, ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি for the period of by in respect of the period of earned leave at the time of retirement, ঠিক আছে। সব ডিসকাস করব। নাম্বার 3 10 months average salary। নাম্বার 4 স্ট্যাটুটরি অ্যামাউন্ট যেটা ₹25 lakhs। মনে থাকবে 4টে অল্টারনেটিভ, আবার বলে দিচ্ছি যে নন গভর্নমেন্ট এমপ্লয়ি at the time of retirement ছুটির পয়সা পাচ্ছে, লিভ স্যালারি রিসিভড by a non government employee at the time of retirement, amount of exemption section হবে 10-10-2, lower of the following 4 alternatives. Number 1 actual leave salary receipt, number 2 cash equivalent to leave salary in respect of the period of earned leave at the time of retirement, এটা কাকে বলে আমি নিশ্চয়ই বলে দেবো। নাম্বার 3 10 months average salary, নাম্বার 4 ₹25 lakhs, ঠিক আছে। এবার আমি বলবো যে এই ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি এটা আমরা কিভাবে বার করব, ঠিক আছে। ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি এটাকে আমরা কিভাবে বার করব। দেখো এখানে বলা আছে যে মানে লিভ অ্যাভেল টু অ্যান লিভ তোমার হচ্ছে কি অ্যাভেলেবল টু অ্যান এমপ্লয়ি অ্যাজ পার সার্ভিস রুল, লিভ অ্যাভেলেবল টু অ্যান এমপ্লয়ি অ্যাজ পার সার্ভিস রুল, ঠিক আছে। এবার বলা আছে বা লিভ এন্টাইটেলমেন্ট as per service rule, এবারে such entitlement cannot exceed 30 days for each year of service, এইটা আমাদের রুল আছে। তারপরে এটার মানেটাকে আমি তোমাকে বলে দিই, এত জটিল কথা তো তোমরা করতে পারবে না, তাহলে টিচারদের কাজটা কি হলো, সহজ ভাষায় তোমাকে বলে দিই। আমি জিনিসটা কি বললাম আরেকবার বলে দিচ্ছি, ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি এটা আমরা কিভাবে বার করছি বললাম, কি বললাম আমি যে লিভ অ্যাভেলেবল to an employee, leave available to an employee as per service rule, ঠিক আছে, as per service rule। এবারে মানে তার থেকে আমাকে লেস করতে হয় যে leave actually availed by the employee, আর such entitlement cannot exceed 30 days for each year of service। এটাকে আমি পরিষ্কার করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা আমরা কিভাবে করব। তোমাকে মানে সার্ভিস রুল অনুযায়ী কত দিনের ছুটি প্রোভাইড করে তোমাকে বলে দেবে, সেটা যদি 30 দিনের, সহজভাবে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। 30 দিনের যদি বেশি হয় তোমাকে বলে দিল যে 45 ডেজের লিভ এমপ্লয়িকে মানে এমপ্লয়িকে অ্যাজ পার সার্ভিস রুল দেওয়া হয় 45 ডেজে। বেনিফিটটা তখন মানে কিভাবে পাবে, ম্যাক্সিমাম 30 ডেজ। এইটা আমরা কি করব না, যত বছরের সার্ভিস করবে, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এই ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা কিন্তু ইগনোর করব, যেটা গ্র্যাচুইটিতে কিন্তু তোমার হচ্ছে কি বলেছিলাম যে যখন কভার্ড এমপ্লয়ি হয়, যখন ইন কেস অফ কভার্ড এমপ্লয়ি ফ্র্যাকশনটাকে আমরা টেক আপ করি, ঠিক আছে। মোর দ্যান 6 মান্থ আমরা কিন্তু ওটাকে 1 বছর আমরা বাড়িয়ে দিই, কিন্তু আর অন্য কোনো জায়গায়গুলো মানে যখন নট কভার্ড এমপ্লয়ি ছিল ফ্র্যাকশনটাকে আমরা কিন্তু ইগনোর করবো। 27 ইয়ার্স 11 মান্থ আমরা কিন্তু 27 ইয়ার্স ছিল, এখানেও কিন্তু সেম জিনিস, ফ্র্যাকশন অফ এনি ইয়ার ইজ টু বি ইগনোর, ঠিক আছে। তাহলে যত বছর সার্ভিস করবে, ঠিক আছে, ইনটু করবে 30 বাই করবে 30, ইনটু 30 কি করলাম ওটা ডেজে এলো। ধরো 35 ইয়ার সার্ভিস করেছে, 35 ইনটু 30 করলাম, যখন হচ্ছে কি সার্ভিস রুল অনুযায়ী ওকে 30 দিনের বেশি ছুটি দিচ্ছে, ঠিক আছে। 30 দিনের কিন্তু বেশি যখন ছুটি দিচ্ছে কি করলাম, ইয়ার অফ সার্ভিস ইনটু 30টা কিন্তু 30 ডেজ বাই আমরা করবো 30
তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি তোমার মানে ইন টার্মস অফ হচ্ছে কি মান্থে পেয়ে গেলাম। ঠিক আছে, ওপরে 30টা দিয়ে যেটা ইন্টু করলাম মানে ইয়ার অফ সার্ভিস ইন্টু 30 ডেজ, এটা ডেজে পেলাম, তাকে 30 দিয়ে ডিভাইড করলাম মানে মান্থে পেয়ে গেলাম। তার থেকে আমরা মাইনাস করবো লিভ অ্যাকচুয়ালি অ্যাভেল বাই অ্যান এমপ্লয়ি বা ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস। লিভ অ্যাকচুয়ালি অ্যাভেল মানে যে ছুটিটা ও নিয়েছে। সবাই তো আর পুরো ছুটিটা তো আর জমিয়ে রাখে না, অনেকে কিছুটা ছুটি নিয়ে নেয়। তো যতখানি ওর ক্রেডিটে আছে তার থেকে যেটাকে ও নিয়ে ফেলেছে সেটাকে কিন্তু আমাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যত বছর সার্ভিস করবে ইন্টু যত দিনের তোমার ছুটি দিচ্ছে। সেটা যদি 30 দিনের বেশি দেয় তাহলে 30, ধরো 45 ডেজের ছুটি দিচ্ছে, আমরা কিন্তু 45 ডেজ নেবো না, আমরা কিন্তু 30 নেবো। কারণ ম্যাক্সিমাম আমি বলে দিলাম যে সাচ এন্টাইটেলমেন্ট ক্যান নট এক্সিড 30 ডেজ ফর ইচ ইয়ার অফ সার্ভিস। আর যদি 30 দিনের কম হ্যাঁ সার্ভিসগুলো যে ধরো 20 ডেজের ছুটি দেয়, তখন কিন্তু আমরা করবো 20 দিয়ে ইনটু বা 25 ডেজের ছুটি দেয়, তখন অ্যাকচুয়াল ওর সার্ভিস পিরিয়ড মানে ইয়ার অফ সার্ভিস ইনটু হচ্ছে কি ধরো 25 মানে দিনের হচ্ছে কি ছুটি দেয় ইনটু আমরা করবো 25 বাই হচ্ছে কি 30। জিনিসটা পরিষ্কার বুঝতে পেরেছ? তার থেকে আমরা মাইনাস করবো, ওটা তো অল টাইম আমাকে মাইনাস করতে হবে যে ছুটিটাও অ্যাকচুয়ালি কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে 4টে অল্টারনেটিভ যে আমি বলেছিলাম, হ্যাঁ তাহলে এইটা থেকে আমরা পেলাম ম্যাক্সিমাম এন্টাইটেলমেন্ট। এইটাকে এবার আমাদের কিন্তু অ্যাভারেজ স্যালারি দিয়ে কিন্তু ইনটু করতে হবে, তাহলে কিন্তু আমরা সেকেন্ড অল্টারনেটিভটা পাবো। ফার্স্ট অল্টারনেটিভ ছিল আমাদের অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভ। সেকেন্ড বললাম যে ওই ম্যাক্সিমাম এন্টাইটেলমেন্ট অফ আর্ন লিভ কিভাবে করতে হবে সেটা বলে দিলাম, তাকে অ্যাভারেজ স্যালারি দিয়ে আমাদের ইনটু করতে লাগবে। থার্ড অল্টারনেটিভ ছিল 10 মান্থস অ্যাভারেজ স্যালারি। ফোর্থ অল্টারনেটিভ ছিল রুপিস 25 লাখ। তাহলে এবার বলবো যে অ্যাভারেজ স্যালারিটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, অ্যাভারেজ স্যালারি গ্র্যাচুইটির মতনই করবো, কিন্তু গ্র্যাচুইটিটা আমি কি বলেছিলাম, গ্র্যাচুইটির সময় যে মান্থে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে পেছনের 10 মান্থে তুমি স্যালারি ক্যালকুলেট করবে। ওখানে স্যালারি মানে ছিল মানে যদি নট কভার হতো বেসিক ডিএ আর কমিশন অন সেলস। ঠিক আছে, আর কভার হলে ছিল বেসিক আর ডিএ। এবার লিভ স্যালারিতে স্যালারি মানে কিন্তু বেসিক ডিএ এবং কমিশন অন সেলস। ঠিক আছে, এখানে কিন্তু যে মান্থে রিটায়ার করছে সেই মান্থটাকে তোমাকে কাউন্ট করতে হবে। সোজা কথা যে দিনকে রিটায়ার করছে একদম সেই দিনটাকে তুমি কাউন্ট করবে। তাতে কোনো মাসে কিন্তু ফ্যাকশন কিন্তু আসতে পারে। কেউ ধরো 22 আগস্টে যদি কেউ রিটায়ার করেছে, হ্যাঁ ওই 22 আগস্টে কিন্তু তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে লাগবে। আমি সেরকম অঙ্ক নিশ্চয়ই আমি করিয়ে দেবো। ঠিক আছে, দুটো অঙ্ক তোমাকে আমি এখান থেকে করবো, কভার করে যাবো। যেরকম আমি গ্র্যাচুইটির একটাই অঙ্ক করিয়ে দিয়েছি, ওটাই এনে বেরোবো। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে পেছনের 10 মাসের বেসিক নেবে, ডিএ নেবে, কমিশন অন সেলস নেবে, ঠিক অ্যাজ ইফ তোমার হচ্ছে কি গ্র্যাচুইটি। কিন্তু গ্র্যাচুইটির সঙ্গে তফাৎটা হলো গ্র্যাচুইটিতে যে মাসে রিটায়ার করে সেইটাকে ছেড়ে পেছনে 10 মাস নিয়েছিলাম। এখানে কিন্তু আমরা যে দিনকে রিটায়ার করছে একদম সেই দিন থেকে পেছনে 10 মাস। ঠিক আছে, 10 মাসের বেসিক নেবো, ডিএ নেবো, কমিশন অন সেল নেবো, টোটাল করবো, তাকে 10 দিয়ে ডিভাইড করবো, অ্যাভারেজ স্যালারি পেয়ে গেলাম। খুব সহজ একদম। থার্ড অল্টারনেটিভ 10 মান্থ অ্যাভারেজ স্যালারি, ওই যে অ্যাভারেজ স্যালারিটা বেরোলো তাকে 10 দিয়ে ইনটু করবো, আর করতে হলো 25 অঙ্ক করাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। তা সত্ত্বেও যদি তোমাদের এইভাবে কিন্তু আমি বললাম খুব কম টিচার কিন্তু শেখায়, যেভাবে আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যে অঙ্ক আমি করিয়ে দেবো ম্যাক্সিমাম অঙ্ক এর ওপরে তোমাকে পরীক্ষায় অঙ্ক দেবে না। কাজে ভালো করে কিন্তু আমার ক্লাস কিন্তু তোমরা সবাই ফলো করো। বন্ধুদেরকে যেটা বললাম একটুখানি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু মানে শেয়ার করে দাও। তো অঙ্কটা আমি এখন করাচ্ছি, দেখো এই যে একটা অঙ্ক করাচ্ছি আর একটা আমি অঙ্ক করাবো, দুটো অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দেবো। ঠিক আছে, যথারীতি যখন আমি মানে ইউটিউবে যখন আপলোড করবো তখন তোমরা ডেসক্রিপশনে গেলে সামনে তোমরা পেয়ে যাবে। পড়ছি, মন দিয়ে শোনো। মিস্টার এক্স এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, মন দিয়ে শোনো। মিস্টার এক্স এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি রিটায়ার্ড অন February 28, 2025। ঠিক আছে, আফটার 22 years and 5 months of সার্ভিস। তাহলে 28 February 2025 রিটায়ার করেছে, 22 years 5 month ও হচ্ছে কি সার্ভিস করেছে। ঠিক আছে, হি রিসিভ লিভ স্যালারি রুপিস 57,500 পার মান্থ ফর 30 days লিভ স্ট্যান্ডিং ক্রেডিট অ্যাট দ্য টাইম অফ 30 months লিভ স্ট্যান্ডিং ক্রেডিট অ্যাট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট। তার মানে রিটায়ারমেন্টের সময় ওর হাতে কিন্তু 30 মাসের ছুটির পয়সা ডিউ রয়েছে। ও 30 মাসের ছুটির পয়সা পাবে, পার মান্থ কিন্তু 57,500 করে, প্রচুর টাকা। ঠিক আছে, আদার রেলিভেন্ট ইনফরমেশন বলে দিল। বেসিক স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট বলে দিয়েছে যে 57,500 পার মান্থ। বলছে ইনক্রিমেন্ট রুপিস 2,500 পার মান্থ ফেল ডিউ অন 1st January ইচ ইয়ার।
ইনক্রিমেন্ট দিয়ে অঙ্ক আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার ডিআরএস অ্যালাউন্স বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, বলেছে 50% অফ বেসিক স্যালারি। আর তোমার মেডিকেল অ্যালাউন্স বলেছে 3000 পার মান্থ, এগুলো তো আমাদের আসবে না, শুধু কমিশনার সেল থাকবে সেটা আসে। বলছে যে বোনাস 2 মান্থস তোমার অ্যাভারেজ বেসিক স্যালারি। বলছে লিভ এন্টাইটেলমেন্ট ফর এভরি ইয়ার অফ সার্ভিস অ্যাজ পার সার্ভিস রুলস, যেটার কথা আমি বলছিলাম 1.5 মান্থ মানে 45 ডেজ, ঠিক আছে। কিন্তু বেনিফিট 30 দিনের বেশি কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে ওকে প্রত্যেক বছরেতে 1.5 মাসের ছুটি কিন্তু দেওয়া হয়। 1.5 মাস মানে ধরে নাও 45 ডেজ, প্রত্যেক বছরে কিন্তু ওকে 45 ডেজের ছুটি কিন্তু ওকে দেওয়া হয়। এক্সামশন পারপাসে কিন্তু আমরা মানে 30 ডেজের বেশি কিন্তু আমরা নেব না। আচ্ছা, বলছে লিভ অ্যাভেলড অফ ডিউরিং দ্য টেনিওর অফ সার্ভিস, তোমার হচ্ছে কি 6 মান্থ, চাকরি চলাকালীন কিন্তু ও 6 মাসের মানে ছুটিও নিয়ে নিয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ লিভ স্যালারি রিসিভেবল বাই মিস্টার এক্স, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি, লিখি এখানে। আচ্ছা, আমাদের কিন্তু ওয়ার্কিংস এর মধ্যে যেগুলো করতে লাগবে, দেখো ওয়ার্কিংসে কিন্তু আমাদের আগে অ্যাভারেজ স্যালারিটাকে বার করে নিতে লাগবে, ঠিক আছে। আর মানে অ্যাভারেজ স্যালারিটা যেটা ক্যালকুলেট করবো, হ্যাঁ, পেছনে 10 মান্থটা কবে থেকে কবে অবধি নেবো এটাকে আমাকে হিসেব করে রাখতে হবে। তো ফেব্রুয়ারি 28 রিটায়ার করেছে, তাহলে পুরো ফেব্রুয়ারিটা আমরা নেব। তাহলে ফেব্রুয়ারি থেকে পেছনে 10 মাস আমরা কাউন্ট করবো। ফেব্রুয়ারি 25 আর কি, তার মানে ফেব্রুয়ারি, তার আগে হচ্ছে কি জানুয়ারি, তার আগে ডিসেম্বর, তার আগে নভেম্বর, তার আগে তোমার অক্টোবর, তার আগে তোমার সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আগে তোমার হচ্ছে কি আগস্ট, তার আগে জুলাই, তার আগে জুন, তার আগে হচ্ছে কি মে। তার মানে মে 2024 থেকে ফেব্রুয়ারি 2025। তাহলে এখানে আমি লিখে দিই ওয়ার্কিংসটাকে আমি এইখানটায় করছি, হ্যাঁ, এই জায়গাটা পড়তে আসছে, তো এই জায়গাটা পড়তে আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি যে অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেশন of average calculation of average salary, calculation of average salary। আগে লিখি আমরা যে from আমাদের কবে থেকে কবে অবধি এলো আরেকবার কাউন্ট করে নিই। ফেব্রুয়ারি, তার আগে জানুয়ারি, আচ্ছা, তার আগে ছিল ডিসেম্বর, তার আগে নভেম্বর, তার আগে তোমার অক্টোবর, সেপ্টেম্বর, তার আগে হচ্ছে কি আগস্ট, জুলাই, জুন, মে, ঠিক আছে। তাহলে মে, ফ্রম মে 2024 টু ফেব্রুয়ারি, টু ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। মে থেকে ফেব্রুয়ারি কাউন্ট করে 10 মাসই হবে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে। তাহলে এই পিরিয়ডে কিন্তু আমরা মানে অ্যাভারেজ স্যালারিটা যখন ক্যালকুলেট করবো এই পিরিয়ডে বেসিক নেবো, এই পিরিয়ডে দিয়ে নেবো। আর কমিশনার সেলস কিন্তু অঙ্কেতে কিছু নেই, তাহলে আমরা বেসিক নিই। বেসিক দেখো ভালো করে খেয়াল করবে, যে মানে বেসিকটা যেটা দিয়ে দেওয়া আছে ওটা কিন্তু ওর রিটায়ারমেন্টের সময় কিন্তু বেসিক বলে দেওয়া আছে। তো রিটায়ারমেন্টের সময় ওর বেসিক আমাদের কত বলে দেওয়া আছে, রিটায়ারমেন্টের সময় ওর কিন্তু বেসিক আমাদের বলে দেওয়া আছে, দেখো 57,500, ঠিক আছে। রিটায়ারমেন্টের সময় ওর বেসিক বলে দেওয়া আছে 57,500 পার মান্থ। এবার 2,500 করে 1 জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট হয়। তাহলে ইনক্রিমেন্টের আগে সোজা কথা মে থেকে তোমার ডিসেম্বর অবধি 55,000 করে দেবো, খুব সহজ। আর জানুয়ারি মাস করতে ওর 2,000 ইনক্রিমেন্ট হয়ে এই 57,500টা হয়েছে। এটা একদম রিটায়ারমেন্টের দিনে এটার মধ্যে ইনক্রিমেন্টটা ঢুকে আছে, তার আগে ওর ইনক্রিমেন্ট শুরু হয়ে গিয়েছে। তো মানে তোমার মে থেকে ডিসেম্বর অবধি আমরা নেবো 55,000 করে, আর জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস নেবো আমরা 57,500 করে। তাহলে বেসিক, তাহলে লিখছি যে ফর নিচটা লিখি, ফর মে 2024 টু ডিসেম্বর, ডিসেম্বরটা কিন্তু ডিইসি বলে লিখলাম, হ্যাঁ, আচ্ছা পুরোই লিখে দিই তোমরা ধরতে পারবে না। টু ডিসেম্বর 2024 আমরা নেব, পরিষ্কার করে বুঝিয়ে করে দিচ্ছি, দেখো 57,500 মাইনাস 2,500, ঠিক আছে, ইনটু তোমার হচ্ছে কি 8, এটা 8 মান্থের হয়, তাহলে 55,000 ইনটু 8, 55,000 ইনটু 8 মানে 4,40,000 হয়। তাহলে আমি এখানটা লিখছি 4,40,000,
4,40,000, ভালো করে দেখো তোমরা, 4,40,000। ঠিক আছে, এবার আমরা নেব যে ফর জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025, 2 মাস। এইটা আমরা নেব 57,500 করে। ঠিক আছে, তো 57,500 ইন্টু তোমার হচ্ছে কি 2, তাহলে এটা কত হয় তোমার 1,15,000, 1,15,000। আর তাহলে বেসিক নিলাম, এবার আমাদের ডিএ নিতে হবে। এখানে অ্যাভারেজ স্যালারি যখন আমরা ক্যালকুলেট করব, স্যালারি মানে আমি বলে দিয়েছিলাম যে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিএটা কি বলেছে একবার পড়ি অঙ্কেতে, দেখো ডিএটা ওরা কি বলেছে অঙ্কেতে। আচ্ছা, ডিআরএস অ্যালাউন্স বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, তার মানে ডিএ কে তো আমরা কনসিডার করব। বলে দিয়েছে 50% অফ বেসিক স্যালারি। তো 50% অফ বেসিক স্যালারি মানে এই বেসিকটাকে আমাকে তো অ্যাড করতে লাগবে। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমাদের কত হয় 5,55,000, 5,55,000 এর 50% আমাদের হবে ডিএ, তাই তো? তাহলে ডিএ নেব, ডিএ 5,55,000 এর হাফ কত হয় দেখ। হ্যাঁ, 5,55,000 হাফ কত হয় 2,27,500। হ্যাঁ, তাই তো? 5,55,000 এর হাফ, ঠিক করে কর, ভুল হচ্ছে। 5,55,000 হাফ 2,77,500 হবে। 2,77,500। আচ্ছা, আর আমরা নেব কমিশন অন সেলস। ডিএটাকে ভালোভাবে লিখি, ডিআরএস অ্যালাউন্স বলে ডিআরএস অ্যালাউন্স। পরীক্ষা তোমাদের ডিএ লিখলেও চলবে, ডিআরএস অ্যালাউন্স। আর লিখবো আমরা কমিশন অন সেলস, যদি ওদের এখানে কিছু নেই। কমিশন অন সেলস নেই, তাহলে এটাকে আমরা অ্যাড করব। 5,55,000 আর 2,77,500, 2,77,500 অ্যাড করলে কত হয়? এটা আমরা রেসপেক্টে লিখব 8,32,500, 8,32,500। ঠিক আছে, এটাকে আমরা লিখব স্যালারি, টোটাল স্যালারি। এটাকে আমরা লিখব টোটাল স্যালারি for preceding 10 months, টোটাল স্যালারি ফর প্রিসিডিং 10 মান্থস। ঠিক আছে, তাহলে এবার আমরা বলবো অ্যাভারেজ স্যালারি। এটাকে তাহলে 10 দিয়ে আমরা ডিভাইড করে দেব। তাহলে অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ স্যালারি তাহলে 8,32,500 বাই 10, তখন আমাদের হবে কত 83,250। তাহলে আমাদের কিন্তু অ্যাভারেজ স্যালারি বেরিয়ে গেল। ঠিক আছে, 83 মানে 250। এবার আমাদের এটা হলো আমাদের কিন্তু ওয়ার্কিং নোট 1, এগুলো আমরা ওয়ার্কিং নোট করছিলাম। ওয়ার্কিং নোট এটা হলো 1। এবার আমরা করব ওয়ার্কিং নোট 2, এখানটা ক্লোজ করে দিই। আমাকে ম্যাক্সিমাম এন্টাইটেলমেন্ট অফ আর্ন লিভটা কিন্তু আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে আমরা করি ওয়ার্কিং নোট 2, লিখছি এখানে ম্যাক্সিমাম পিরিয়ড অফ earned leave। এটা আমাদের লাগবে সেকেন্ড অল্টারনেটিভটার সময়, যখন আমরা ওই ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি মানে ইন রেসপেক্ট অফ দ্য পিরিয়ড অফ আর্নড লিভ at the time of retirement, credited to an employee। ঠিক আছে, মানে ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি in respect of the period of earned leave at the time of মানে credited to an employee at the time of retirement। তো তার জন্য আমাদের কিন্তু এই ম্যাক্সিমাম পিরিয়ড অফ আর্নড লিভটা আমাদের বার করে নিতে হবে। এটার ব্যাপারে আমি তখন বলেছিলাম কি, যে অ্যাজ পার সার্ভিস রুলস কতদিন এমপ্লয়ি ছুটি পায় বছরেতে, সেটা কিন্তু তোমাকে কিন্তু বলে দেবে। এবারে কি বলেছিলাম, যে
such entitlement cannot exceed 30 days for each year of service। তার মানে 30 দিনের বেশি যদি কেউ ছুটি পায়, ঠিক আছে, 30 দিনের বেশি যদি কেউ ছুটি পায় বছরেতে, তাহলে কিন্তু এই ম্যাক্সিমাম এন্টাইটেলমেন্ট আমরা 30 ধরব। কিন্তু 30 দিনের কম যদি হয় তাহলে কিন্তু যত, ধরো সার্ভিস বুকে লেখা আছে এমপ্লয়ি ধরো 22 ডেজে ছুটি পায়, ঠিক আছে, তখন ইয়ার অফ সার্ভিস ইনটু 22 করব, ঠিক আছে, এটা ডেজে পাবো, তাকে আবার মানে মান্থে আনার জন্য আমাকে 30 দিয়ে ডিভাইড করতে হবে। আর যদি মানে তোমার সার্ভিস রুলসে যেটা ছুটি ওকে অ্যালট করা আছে সেটা যদি 30 ডেজের যদি বেশি হয়, যেমন এই অঙ্কটা কিন্তু আমাকে বলেছে, কি বলেছে যে অ্যাজ পার সার্ভিস রুলস, দেখো কত ছুটি পায় বলে দিয়েছে ওরা অঙ্কেতে, অ্যাজ পার সার্ভিস রুলস কি বলেছে না, বলছে যে লিভ এন্টাইটেলমেন্ট অফ এভরি ইয়ার অফ সার্ভিস অ্যাজ পার সার্ভিস রুলস, তোমাকে বলে দিয়েছে 1.5 মান্থ, ঠিক আছে, প্রত্যেক বছরে কিন্তু 1.5 মাসের করে ও কিন্তু ছুটি পায়, 1.5 মাস মানে হলো 45, ঠিক আছে। তাহলে যেহেতু 45 30 দিনের বেশি, আমরা কিন্তু প্রত্যেক বছরে ম্যাক্সিমাম 30 দিনের মানে এন্টাইটেলমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম 30 দিনের পাবে। তাহলে ইয়ার অফ সার্ভিস কতদিন ছিল, 22 ইয়ার্স 5 মান্থ। এখানে কিন্তু আমরা ফ্র্যাকশন অফ ইয়ারটাকে কিন্তু আমরা ইগনোর করি, 22 ইয়ার্স 11 মান্থ হলেও কিন্তু আমরা 22 ইয়ার্সে লিখতাম। একমাত্র তোমার ওই কভার্ড এমপ্লয়ির সময় গ্র্যাচুইটিতে আমরা ফ্র্যাকশনটাকে টেক আপ করতাম, বাকি নট কভার্ড এমপ্লয়ি বা তোমার হচ্ছে কি এই লিভ স্যালারিতে আমরা কিন্তু তোমার ফ্র্যাকশন অফ ইয়ারটাকে কিন্তু আমরা অল টাইম কিন্তু মানে ইগনোর করব, ঠিক আছে। তাহলে 22 ইয়ার্স পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেখো 22 ইয়ার্স ইনটু তোমার হচ্ছে কি 45 ডেজ যেহেতু আছে আমরা নেবো কিন্তু 30 ডেজ। তাহলে এইটা যেটা আমরা পেলাম এটা কিন্তু তোমার দিনে পেলাম, এবার আমাকে এটাকে মাসে আনতে গেলে কিন্তু তোমাকে 30 দিয়ে আবার ডিভাইড করে দিতে হবে। খুব সহজ করে কিন্তু শিখিয়ে দিলাম, বইতে কিন্তু এত সহজভাবে কিন্তু লিখে দেওয়া থাকে না, আমরা যেভাবে সলভ করে দিই বইতে কিন্তু এত সহজভাবে করবে না, ওরা কিন্তু 22 into 30 করে ছেড়ে দেবে, কিন্তু সেটা জিনিসটা কি তোমরা কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে মানতে আনার জন্য আমি 30 দিয়ে কিন্তু ডিভাইড করলাম। আর এটা যদি তোমার 30 দিনের যদি কম হতো তখন যেটা দিচ্ছে সেটাই, তত দিনে ধরো 22 দিনের ছুটি দেয় একটু 22ই করবো, কিন্তু 30 দিনের বেশি হয়ে গেলে ম্যাক্সিমাম 30, ঠিক আছে। 32 দিন হলো 30, 45 ডেজ সেখানে 1.5 মাস আমরা 30 নিলাম। এখান থেকে আমরা লেস করব যে লিভটাকেও ডিউরিং দ্য 10 ইয়ার অফ সার্ভিস মানে চাকরি চলাকালীন যে ছুটিটাকে অ্যাপ্লাই করেছে 6 মান্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করলে কত হয়, 22 ইনটু, তার মানে এটা 22ই হয়, তার মানে 22 মাইনাস 6 তার মানে 16 মান্থস, বুঝা গেল, 16 মান্থস। এইটা হলো ম্যাক্সিমাম পিরিয়ড অফ আর্ট লিভ, ঠিক আছে। এইবার তাহলে আমরা অঙ্কেতে চলে আসবো যে ট্যাক্সেবল লিভ স্যালারিটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানটা আমি একটা ক্লোজ করে দিই, বুঝতে আমাদের সুবিধা হবে, ক্লোজ করে দিলাম। তাহলে এখানটা আমরা লিখছি যে ক্যালকুলেশন of taxable leave salary, ঠিক আছে। ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল লিভ স্যালারি দুটো কলম আমরা এখানে করব, এমন কলম ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল লিভ স্যালারি, এটা ছোট ছোট করে অ্যামাউন্টগুলো লিখতে হবে, অ্যামাউন্টগুলো কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট আছে। আচ্ছা, প্রথমে আমরা লিখবো কি, এগুলো কিন্তু রুপিস, তাহলে লিখছি এখানে লিভ স্যালারি রিসিভড, আচ্ছা, তো ছুটির পয়সা কত পেয়েছে দেখো, পরিষ্কার বলে দেওয়া আছে আমাদের যে ওর রিটায়ারমেন্টের সময় কত দিনের ছুটির পয়সা পাওনা আছে। বলছে মিস্টার এক্স এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, পড়েছিলাম আমি আগে, রিটায়ার্ড অন February 28, 2025 after 22 years and 5 months of service. He received leave salary at the rate of 57,500 per month for 30 months leave standing credit at the time of his retirement. তার মানে রিটায়ারমেন্টের সময় ওর হাতে 30 দিনের ছুটির টাকা জমে আছে, সরি 30 মান্থের ছুটির টাকা কিন্তু জমে আছে।
রিটায়ারমেন্টের সময় কিন্তু টোটাল 30 মাসের ছুটির পয়সা পাবে। এবার প্রত্যেক মাসে 57,500 করে, ঠিক আছে। তাহলে 57,500 ইনটু 30, 57,500 ইনটু তোমার হচ্ছে কি 30, 30 মাসের ছুটির পয়সা পাচ্ছে, হিউজ টাকা পাবে। আর প্রত্যেক মাসে 57,500 করে, বুঝতে পেরেছো? তাহলে 57,500 ইনটু 30 করলে কত হয়? 17,25,000। 17,25,000, 17,25,000। একটু এই অ্যামাউন্টটাকে একটুখানি বড় করে দিই, দাঁড়াও তো, টাকাটা খুব বড়। হ্যাঁ, অ্যামাউন্টটা এইখানটা করে দিই, এইখানটা করে দিই, ওই কলমটা একটু বড় করলাম। তাহলে 17,25,000, 17,25,000, 17,25,000, ঠিক আছে। এবার আমরা লিখব লেস, লেস exemption, less exemption, less exemption under section 10 double A 2। যদি এটা গভর্নমেন্ট এমপ্লয়ি হতো আমরা লিখতাম 10 double A 1। গ্র্যাচুইটি সেকশন হলো 10 পেনশন সেকশন হলো 10 A, আর লিভ সার্ভিস সেকশন হলো 10 double A। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10 double A 1 হতো, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10 double A 2 লিখলাম। তাহলে লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 double A 2 এখানে লিখবো লিস্ট অফ দা, লিস্ট মানে ছোট, LEAST, লিস্ট অফ দা, লিস্ট অফ দা ফলোইং 4 alternatives, list of the following 4 alternatives. Number 1, actual, number 1, actual leave salary, actual leave salary received, বুঝলে? অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভ ওই 17,25,000 এখানটা লিখছি আমি, 17,25,000। নাম্বার 2, এটা একটু বড় লেখা হবে, কি হবে? ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ইকুইভ্যালেন্ট টু, এগুলো সব আমি তখন বলে দিয়েছিলাম, ক্যাশ ইকুইভ্যালেন্ট টু আর্নড লিভ, আর্নড leave, cash equivalent to earned leave in respect, in respect, in respect of the, in respect of the cash equivalent to cash equivalent আর earned leave লিখবো না, cash equivalent to leave salary আমরা লিখবো, cash equivalent to leave salary, cash equivalent to leave salary, LEAVE, cash equivalent to leave salary in respect of the period of, in respect of the period of earned leave, in respect of the period of earned leave, earned leave at the time of his retirement, at the time of his retirement, at the time of his retirement, cash equivalent to leave salary in respect of the period of earned leave at the time of his retirement। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়েছি কিন্তু 16 মান্থ, তাই না? তাহলে 16 ইনটু আমরা করব এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি আমাদের বেরিয়েছে, দেখো এভারেজ স্যালারি আমাদের বেরিয়েছে 83,250, ঠিক আছে? 83,250, 83,250 সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। 16 ইনটু 83,250 কত হয়? 16 ইনটু 83,250 13,32,000, 13,32,000, ঠিক। এবার আমরা 3 নম্বর করব কি? 10 মান্থ এভারেজ স্যালারি, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, বোর্ড দেখতে পাচ্ছ, 10 মান্থস এভারেজ স্যালারি। নাম্বার 3, 10 মান্থ এভারেজ স্যালারি,
10 মান্থস অ্যাভারেজ স্যালারি, তার মানে 10 ইনটু এই যে অ্যাভারেজ স্যালারি যেটা বেরিয়েছে আমাদের 83,250, মানে এটাই হবে আর কি 83,250, তার মানে এই 8,32,500 হবে। ঠিক আছে, 8,32,500। আর নাম্বার 4 লিখবো, ম্যাক্সিমাম তোমার 25 lakhs। চারটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার হবে সেটার পাশে আমরা টিক দেবো, হ্যাঁ, সেটাই আমাদের এক্সাম্পশন হবে, বুঝেছো? তাহলে চারটে অল্টারনেটিভের মধ্যে আমাদের লোয়ার হলো দেখো 8,32,500, বুঝেছো? তাহলে এটাই এক্সাম্পশন পাবে, এখানে একটা টিক মেরে দিলাম 8,32,500। এইবারে 17,25,000 থেকে 8,32,500 আমরা মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে? 8,92,500। 8,92,500। তাহলে এটাকে আমরা লিখবো ট্যাক্সেবল, হ্যাঁ লিখছেন, ট্যাক্সেবল লিভ স্যালারি, ট্যাক্সেবল লিভ স্যালারি। ঠিক আছে, হয়ে গেল। এইবারে একটু বলে দিই, শোনো, অনার্স পড়ছো, যারা জেনারেল পড়ছো দেখো এটা কিন্তু একদম হাইয়েস্ট লেভেল, জেনারেলে এর থেকে বেশি আর যাবে না। কিন্তু যারা অনার্স পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু শক্ত কোশ্চেন করে, পরিষ্কার বলে দিচ্ছি বাবা, কোশ্চেন কিন্তু ওরা ঘুরিয়ে ফিরিয়ে শক্ত করে দেয়। এইবারে এর শক্ত অঙ্ক কি হতে পারে? একটা হলো কি তোমার এখানে যেরকম একদম ফেব্রুয়ারির মানে এন্ডে গিয়ে তোমার হচ্ছে কি রিটায়ার করেছে, ঠিক আছে, যার জন্য আমাদের কোনো মান্থের কোনো ব্রেক করতে হলো না। সাপোজ যদি ফেব্রুয়ারি যদি 18-এ যদি রিটায়ার করতো, ফেব্রুয়ারি তোমার হচ্ছে কি 16-এ যদি রিটায়ার করতো, ঠিক আছে, তখন এই ভাঙা মাসগুলো ব্রেক মান্থগুলো আমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। তাহলে সেরকম ভাবে একটা অ্যাভারেজ স্যালারি দেওয়া অঙ্ক আমাকে করাতে লাগবে। আর হলো কি, আর কি সব মানে ভেতরে তোমাকে একটু শক্ত করতে পারে না, তোমাকে ইয়ার অফ সার্ভিস বলে দেবে না, এই যে আমরা যে ম্যাক্সিমাম এন্টারটেনমেন্টটা যেটা বার করলাম, ইয়ার অফ সার্ভিসটা আমার এখানে 22 ইয়ার্স বলে দেওয়া আছে। অনেক অঙ্কেতে কিন্তু তোমাকে ইয়ার অফ সার্ভিসটা কিন্তু বলে দেবে না কিছু কিছু অঙ্কেতে। তাহলে সেরকম ক্রিটিক্যাল জায়গাগুলো আমি কিন্তু ঠিক করিয়ে দেবো। দেখো যেরকম ভাবে আমি পড়াবো এত ডিপে ঢুকে তোমাকে কিন্তু খুব কম টিচারই কলকাতা শহরে পড়ায়, কাজেই রেগুলার আমার ক্লাস ফলো করো, দেখবে পুরোটা কিন্তু কভার করছো, সব তুমি কমন পাবে, এটাকে তোমাকে আমি কিন্তু গ্যারান্টি দেবো, এরকম কিন্তু কেউ দেবে না। কাজে রেগুলার আমার চ্যানেল ফলো করো আর আমার ভিডিওগুলোকে মানে ভালো করে দেখো, আর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করো যে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে, কিরকম তোমাদের সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে। আমার ফোন নম্বর তো জানো 9830539710, আমাকে কিন্তু তোমরা কল করো, তোমাদের কোনো যদি ডাউট যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? তাহলে লিভ স্যালারি আরো দুটো অঙ্ক কিন্তু আমি তোমাকে করিয়ে দেবো, আর স্যালারির একটা মাস্টার প্রবলেম কিন্তু আমি করিয়ে দেবো, ব্যাস স্যালারি চ্যাপ্টার। দেখো ট্যাক্সে কিন্তু ফেল করাটা শক্ত, কেন স্টুডেন্ট ফেল করে আমি জানি না, হ্যাঁ, তার মানে কি স্টুডেন্টরা কিন্তু ভুল দিকে ঘোরে, ভুল দিকে কিন্তু ছোটে, ঠিক আছে, ভুল জিনিস মার্কেট থেকে কিন্তু কালেক্ট করে। দেখো বিকম কিন্তু এত সহজ না, বুঝতে পারলে, এটা বলে দিলাম। তো যাই হোক, ট্যাক্সে কিন্তু কেউ ফেল করা যায় না, যেভাবে আমি করিয়ে দেবো কোনোদিনও ফেল করবে না, কেউ ফেল করে না ট্যাক্সে, ঠিক আছে? যারা ফেল করে ভুল রাস্তায় যায়, আর একদম এই জায়গায় এই সময় থেকে পড়াশোনা শুরু করে তখন একদম মানে গভীর খাদের মধ্যে গিয়ে পড়ে, ঠিক আছে? এই হলো এগুলো মানে এই ট্যাক্সে ফেল করা বা কষ্টে ফেল করা, এগুলো হলো কারণ। কাজে ফেল কেউ করবে না, সাপ্লি কেউ পাবে না, একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ক্লাস শুধু আমার ফলো করো, আর আমার ভিডিওটাকে একটুখানি তোমরা কিন্তু মানে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো ভালো করে ক্লাস ফলো করো। তো থ্যাংক ইউ।